খাদ্যবন তৈরির আগে মাটির যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা নেওয়া হচ্ছে এবং মাটি এমনভাবে প্রস্তুত করা হচ্ছে যেন এইটা আর কখনোই এই মাটিতে কোনো ধরনের অর্গানিক ম্যাটার অথবা কোনো উপকরণ দিতে না হয় এবং গাছগুলো এখান থেকে যে গাছ জন্ম নেবে সেই সব গাছগুলো তার স্বয়ংক্রিয়ভাবে তার খাদ্য তৈরি করতে পারবে মাটি সেই রকম একটা মাটি এখানে তৈরি করা হচ্ছে। এর মধ্যে মাটিতে প্রথমত আমাদেরকে করে নিতে হয় যে মাটিতে অর্গানিক ম্যাটার কী পরিমাণ আছে এবং কী পরিমাণ বাড়াতে হবে। আমরা চেষ্টা করি যে কোনো মাটিতে কমপক্ষে 5% অর্গানিক ম্যাটার মানে জৈব উপাদানে নিয়ে যেতে, তাহলে মাটি নিজেই সক্রিয় হয় এবং মাটির মধ্যে যত ধরনের প্রাণ আছে তারা সক্রিয় হয়ে ওঠে এবং তাদের খাবারটা এখানে কিন্তু দেয়া হয়েছে। এর মধ্যে খোল দেওয়া আছে, এর মধ্যে কুড়া দেওয়া আছে, এর মধ্যে গোবরের সার দেওয়া আছে, এর মধ্যে ছাই দেওয়া আছে, এর মধ্যে কয়লের যত ধরনের অর্গানিক ম্যাটার আছে একটা গৃহস্থ বাড়িতে যা যা হয় সেগুলো সব এখানে দেয়া আছে। আমরা খাদ্যবন তৈরির ক্ষেত্রে বাংলাদেশে গ্রামীণ সমাজে গ্রামীণ বসতিতে এবং গৃহস্থ বাড়িতে যে বন ছিল আদিকালে সেখানে বাড়ির উচ্ছিষ্ট যা আছে, ধরেন কাঁঠাল খেয়ে কাঁঠালের উচ্ছিষ্টটা ফেলে দিল, আমের আটিটা ফেলে দিল, এরকম নানা ধরনের জিনিসপত্র ফেলে দিত তারা। রান্নাঘরে উচ্ছিষ্টটা ফেলে দিল, গরুর গোবর ওখানে ফেলে দেয়, ওখানে একটা গর্ত করে সব কিছু ফেলতে দেয় এবং চারপাশে একটা ঘন জঙ্গল। ওই যে বীজ ফেলছে ওই বীজ থেকে গাছ হবে, এই গাছ থেকে ঘন জঙ্গল হয়। বাংলাদেশে অনেক গৃহস্থ বাড়ি এরকম শত শত বছর ধরে এরকম গৃহস্থ বন আছে। সেই গৃহস্থ বনের মডেলটা কিন্তু এখানে ফলো করা হয়েছে। এর বাইরে অ্যাগ্রো ইকোলজি সারা দুনিয়াতে যে ধরনের কাজ আছে ব্যবহার আছে সেইটাও আমরা এখানে করছি। এর মধ্যে জাপানি দার্শনিক অধ্যাপক মিয়াওয়াকির একটা মেথড আমরা এখানে ফলো করছি যে 1 মিটার মাটিটাকে উলটপালট করতেছি, আর বাকিটা এখানকার বাংলাদেশের কৃষকদের বাংলাদেশের মানুষের যে দীর্ঘদিনের চর্চা সেইটার একটা মিশ্রণ আছে। আমাদের প্রথম ধাপ হচ্ছে জায়গাটাকে চিহ্নিত করা, কোন জায়গায় আমরা এই ধরনের ফুড ফরেস্ট করব, খাদ্যবন করব, সেই জায়গার দৈর্ঘ্যপ্রস্থ পরিমাপ করে ওখানে দেখতে হবে যে কি পরিমাণ ওখানকার অর্গানিক ম্যাটারের অবস্থা কি, মাটিতে জৈব উপাদানের পরিমাণ কি সেটা আমাদেরকে জানতে হয়। আমাদেরকে জানতে হয় ওখানে পিএইচের মান কেমন, মানে ক্ষার এবং আম্লীয় কিনা ওই মাটিটা। সেইভাবে আমরা এই মাটির জন্য কি কি উপাদান লাগবে, অর্গানিক ম্যাটার লাগবে, কি কি জৈব সার লাগবে সেসবগুলো আগে জোগাড় করে এগুলো আমরা এর মধ্যে দিয়ে থাকি। এবং এই সমসাময়িকই আমরা কিন্তু তরল অনুপ্রাণ যেটা ব্যাকটেরিয়া কালচার করা হয়, ফাঙ্গাস কালচার করা হয়, সেগুলো কিন্তু একই সাথে করা এবং এটা অর্গানিক ম্যাটারের সাথে দেয়া আছে। এই কাজটা এইগুলোর প্লাট করার একসাথে মিশানো কাজটা শেষ হওয়ার সাথে সাথে এখানে ধুনচা, তিল, লাল শাক এবং কাউন এই 4টা ফসলের বীজ একসাথে ছড়াই দেওয়া হবে। এরপরে 1 মাসের মধ্যে এই গাছগুলো বড় হবে, প্রায় 1 ফিট থেকে 1.5 হাত বড় হবে। এগুলো আবার চাষ দিয়ে মাটির সাথে মেশানো হবে। মেশানোর পর আমাদের একটা নকশা করা থাকবে যে কোন গাছের সাথে লাগবে, কত দূরত্ব, কত ফিট, কত হাত দূরে কোন গাছ থাকবে, সেরকম একটা মিশ্র এবং বহুতলীয় একটা বাগানের নকশা করা হয়। সেইভাবে চারাগুলো প্রস্তুত করা হয় এবং এখানে আমরা তখন একসাথে এই চারাগুলো রোপণ করি। এই যে এখানে খোল দেওয়া আছে, ছাই দেওয়া আছে, কয়লা দেওয়া আছে, তারপরে গোবর দেওয়া আছে, তারপরে কাঠের গোড়া দেওয়া আছে। এটা গৃহস্থ বাড়ির ছাই। হ্যাঁ, এই প্রত্যেকটা গ্রামের বাড়ি থেকে এটা সংগ্রহ করে। এর মধ্যে ফসফেট, পটাশের উপকরণগুলো থাকবে, ম্যাঙ্গানিজ থাকবে, কিছু অন্যান্য এইগুলো থাকবে, উপকরণগুলো থাকে। তো ছাইটা আমরা প্রত্যেকটা জায়গায় দিই। পটাশের একটা খুব গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে ছাই। আবার এখানে কয়লা দেওয়া আছে, এই দেখেন কয়লা, হ্যাঁ কাঠ কয়লা দিয়ে আছে। কাঠ কয়লা কার্বনের সোর্স হিসেবে কাজ করবে এবং এই কাঠ কয়লাটা সলিড না, এর মধ্যে প্রচুর পরিমাণ ছিদ্র আছে। ব্যাকটেরিয়াগুলো এই ছিদ্র পথে প্রচুর থাকে এবং পানি ধারণ করে রাখে। এটা হঠাৎ করে যদি অনেকদিন খরা, গাছে কেউ পানি দেয় নাই, তাহলে গাছ কোথা থেকে পানি কালেকশন করবে? এই জায়গাগুলো সঞ্চয় হয়ে থাকবে সারা বছর। এটা হচ্ছে সরিষার খোল। এই সরিষার খোলটা এইটা নাইট্রোজেনের সোর্স, অনেক বেশি শক্তিশালী নাইট্রোজেন, প্রায় 21% নাইট্রোজেন আছে, ম্যাঙ্গানিজ আছে, সালফার আছে, সালফারের পরিমাণ অনেক বেশি এটার মধ্যে, পটাশ আছে, এরকম সবগুলো ম্যাটার দেয়া আছে এখানে। আসেন যাই আমরা। আমাদের এই বাগানটা করা হয়েছে 8 মাস আগে। আমরা একবার বর্ষার শেষ সময় এটা করছি।
এই বাগানটা এমনভাবে করা যে বাগানগুলো যেন নিচ থেকে পোকামাকড় দূর করতে পারে, যেন কোনো স্প্রে করতে না হয়, কোনো কীটনাশক দিতে না হয়, কোনো ঘাসমারা বীজ দিতে না হয়, এরকম করে এই পুরোটা ডিজাইন করা। আমরা একটা জিনিস গুরুত্ব দেওয়া হয়েছে যে সমজাতীয় গাছ একসাথে থাকবে না, বিভিন্ন বনে যেমন নানা ধরনের গাছপালা থাকে, তা আমরা তো পুরোটা বন বানাইতে পারবো না। এমনভাবে বানাবো যে বনের আদলে বনের যে নিয়মগুলো আছে আমরা সেই নিয়মগুলো বানাই। এটা লিচু গাছ, এখানে লিচু গাছ, আবার লিচু গাছের মাঝখানে আরেকটা পেঁপে গাছ, আবার নিচে এই ডাটা, এই পাশে ওল, নিচে হচ্ছে ওই পাশে কচু, ওই পাশে আদা আছে, হ্যাঁ। আবার দেখেন এখানে আম গাছ, ওই পাশে কলা গাছ, ওই পাশে বিলম্বী গাছ, ওই পাশে অরবরই গাছ, হ্যাঁ। এ পাশে আমের আরেকটা ভ্যারাইটি, ওই পাশে কাঁঠাল গাছ, এখানে আবার লিচু গাছ, মানে এইরকম পুরো জায়গাগুলো সজনা গাছ আছে, নানা জায়গায় নানা ধরনের। এবং প্রত্যেকটা ইয়ের ভিতর দিয়ে আবার একটা করে নালা আছে, এই যে নালাগুলো দেখা যাচ্ছে, এর মধ্যে যত ধরনের অর্গানিক ম্যাটার আছে, যত ধরনের লতা পাতা পচা যা হচ্ছে সব এখানে রাখা হচ্ছে। তাহলে কি হচ্ছে, এটা পচে পচে এটা মাটির সাথে মিশে শিকড়গুলো পানি আসলেও এখানে জমা হচ্ছে, তাহলে এই খাবারটা গাছগুলো নিতে পারতেছে। পুরো জমিটাকে আমরা 3টা ব্লকে ভাগ করে নিয়েছিলাম, দিয়ে নালা দিয়ে ব্লকগুলোকে ভাগ করে ওই 3 ব্লকে আমরা দূরত্ব অনুযায়ী বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন জাতের গাছ লাগিয়েছি। 4 কোণা দিয়ে 4টে নালা আছে এবং মাঝখান দিয়ে 2টো নালা সংযোগ করেছে, দিয়ে 3টে ব্লকে ভাগ হয়েছে। ফলে আমাদের একটা যে শুধুমাত্র নালাতে পানি সেচ দিলেই যাতে পুরো বাগানটা সেচের কাজটা হয়ে যায়, প্রতি গাছের গোড়ায় গোড়ায় যাতে না দিতে হয়। এবং আপনার নালাগুলো দেখলেন যে নালাগুলোতে বিভিন্ন ধরনের ডালপালা পাতা যেগুলো খড়কুটা আছে সব ফেলা আছে, ফলে নালাগুলোতে আমরা তরল সার এক ধরনের দিয়ে দিই, জীবাণু সার। ফলে ওই যে খড়কুটা আছে, নালা আছে, এগুলোর নিচে কেঁচো কেন্ন এগুলো বাসা করে, ওরা অনেক লম্বা লম্বা গর্ত করে। বর্ষাকালে পুরো পানিটা এই বাগানের নিচে জমা হয়ে যায়, শীতকালে ওই পানিগুলো আবার উপরে চলে আসবে। তো বাগানটা এমনভাবে করা হয়েছে যে বড় গাছগুলোকে একটু বেশি দূরত্ব দিয়ে, ছোট গাছ যেগুলো একটু মাঝারি গাছ ওগুলো একটু কম দূরত্বে, এভাবে একটা মিথজীবী গাছগুলোকে একসাথে রেখে সাথে এই কলা, সজিনা, অড়হর, পেঁপে এগুলোর সাপোর্ট দিয়ে একটা ছায়া ছায়া পরিবেশ, আধো আলো আধো ছায়া এরকম একটা পরিবেশে চারাগুলো বড় হচ্ছে। তো এই গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন এই কলা গাছগুলো আস্তে আস্তে হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, তখন এই গাছগুলো বড় হয়ে যাবে। আর আমরা যেটা বিবেচনা করছি এর মধ্যে যেন কিছু ওয়াইল্ড গাছ থাকে, যেটা মানুষের আসলে কোনো প্রয়োজন নেই, কিন্তু সেরকম 1-2টা গাছ দেওয়া আছে একদম ওয়াইল্ড, এখানকার লোকাল এবং ওয়াইল্ড স্পেস। এখানে কোথাও একদানা বিষ দেওয়া নেই, কিন্তু উপরে বা নিচে কোনো রাসায়নিক সারও নেই, কোনো গাছে কোনো ধরনের পোকামাকড় বা রোগ বালাইয়ের কোনো চিহ্ন আমরা এখনো দেখতে পাইনি। প্রথমবারে আমরা কিছু জৈব উপকরণ দিয়েছিলাম, পরবর্তীতে আর সেটাও হয়নি। আমরা আশা করছি এটা এইভাবে একটা স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভর বাগানে পরিণত হবে, যেটা নিজেই নিজেকে চালাবে। মাটির পিএইচটা যদি আমরা দেখি, এখানে আমরা একটু দেখার চেষ্টা করি পিএইচটা কত আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 6-এর বেশি আছে, তার মানে পিএইচ লেভেলটা খুবই ভালো আছে। এটা আমরা আশা করছি আস্তে আস্তে আরও ভালোর দিকে যাবে। এখানে কিন্তু যখন এটা শুরু হয়েছে তখন থেকে আয় শুরু হয়েছে, কারণ এটা এই যে আপনি মিষ্টি কুমড়া পাইলেন, ওখানে আদা হচ্ছে, মুখী কচু হচ্ছে, ওল হচ্ছে, এই যে পেঁপে ধরে গেছে অলরেডি, এখানে সবসময় এর মধ্যে থেকে কলা ধরে গেছে, সবসময় এর মধ্যে থেকে আপনি আয় পেতে থাকবেন। শর্ত হচ্ছে আপনি পেঁপে খাইতে পারবেন, পেঁপের গাছ নিয়ে যেতে পারবেন না এখান থেকে, কলা খেতে পারবেন কিন্তু কলার গাছ এখান থেকে টানতে পারবেন না, নিতে পারবেন না, কলা গাছকে কেটে এখানেই রাখতে হবে, তাহলেই এই বনটা সক্রিয়ভাবে তার খাদ্যটা পূরণ করতে পারবে, তাছাড়া এটা সম্ভব না।